নমস্কার বন্ধুগণ, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের গঙ্গাসাগর মেলার প্রথম পর্যায়ের ঘটনা বা কাহিনী বলেছি। এবারে তোমাদের কাছে আমি দ্বিতীয় পর্যায়ের আলোচনা নিয়ে ফিরে এসেছি। প্রথমেই আমার চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের উপস্থিতিতে, তোমাদের ইচ্ছায় আমার এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। দেবী গঙ্গার কাছে, কপিল মুনির কাছে, ভগীরথের কাছে এইটুকু প্রার্থনা জানিয়ে আমি আমার গঙ্গাসাগর প্রসঙ্গে আলোচনার দ্বিতীয় পর্ব শুরু করছি। প্রথমেই আজ দিনক্ষণ সম্বন্ধে তোমাদেরকে বলবো। গঙ্গাসাগর মেলা সাধারণত মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন, যে দিনটি 14ই বা 15ই জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই বিশেষ দিনটিতে পুণ্যস্নান উপলক্ষে সাগর সঙ্গমে বহু লোকের আগমন হয়। আর এই পুণ্যস্নান বা মকর সংক্রান্তির পুণ্যস্নান মকর সংক্রান্তির সৌরপঞ্জি দ্বারা নির্ধারিত হয় এবং সূর্যের মকর রাশিতে প্রবেশের ঘটনাটি জ্যোতির্বিদ্যার ঘটনার সঙ্গে মিল দেখা যায়। এটি এমন একটি দিনে পালন করা হয় যেটি সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 14ই জানুয়ারি হিসাবে চিহ্নিত হয়, কিন্তু অধিবর্ষের ক্ষেত্রে 15ই জানুয়ারি মকর সংক্রান্তির তারিখ ও রাশিচক্রের মকর রাশির পার্শ্বীয় সময়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়, অর্থাৎ যখন মকর রাশিতে সূর্য প্রবেশ করে। সাগরদ্বীপের অবস্থান বা এই মেলার অবস্থান, সাগরদ্বীপের প্রসঙ্গে বা এর অধিষ্ঠান সম্বন্ধে তোমাদেরকে আগে বলেছি। সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। স্থানটি ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়। মেলার জন্য নির্ধারিত স্থানটি গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে সমুদ্র তটে অবস্থিত। গঙ্গা স্নান ও মেলা উপলক্ষে যে প্রস্তুতি নেওয়া হয় তার কথা বলছি। এই গঙ্গা স্নান ও মেলা উপলক্ষে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তীর্থযাত্রীদের আগমন ঘটে। সাগরদ্বীপে পৌঁছানোর জন্য বেশিরভাগ তীর্থযাত্রী প্রথমে কলকাতায় উপস্থিত হন। তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রতি বছর কলকাতায় ট্রানজিট ক্যাম্প স্থাপিত হয়। এই ক্যাম্পসমূহে সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা হয়। মেলা উপলক্ষে নির্মিত অস্থায়ী জেটিও তীর্থযাত্রীদের ভিড়ে ঠাসাঠাসি থাকে। সাগরদ্বীপে পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো বুড়িগঙ্গা নদী। তীর্থযাত্রীদের যাত্রাপথে এই নদী অতিক্রম করতে হয়, তবে নদীর স্বল্প নাব্যতার কারণে জোয়ার ব্যতীত নদী অতিক্রম করা সম্ভব হয় না। প্রতি বছর
নদীপথে নিরবিচ্ছিন্নভাবে ফেরি পরিচালনার জন্য নদীর তলদেশ থেকে পলিমাটি খনন করা হয় বা ড্রেজিং করা হয়। মেলা ও গঙ্গা স্নান উপলক্ষে কাকদ্বীপ ও সাগরদ্বীপের কচুবেড়িয়ার মধ্যে ফেরি পরিষেবা পরিচালিত হয়। বেশ কিছু অস্থায়ী জেটিও নির্মাণ করা হয় দ্রুত ও অধিক তীর্থযাত্রী পরিবহনের উদ্দেশ্যে। কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সমস্ত ভ্যাসেল ও বাসে নজরদারি চালানো হয়। নজরদারির জন্য সাগরদ্বীপের সব পরিবহনে জিপিএস ও নেভিক অর্থাৎ নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন প্রযুক্তি ব্যবহৃত হয়। কুয়াশার জন্য দৃশ্যমানতার সমস্যা রুখতে ভেসেলে নেভিগেশন লাইটের ব্যবস্থাও রাখা হয়। মেলা উপলক্ষে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তীর্থযাত্রীদের জন্য প্রয়োজনীয় বেশ কিছু অস্থায়ী পরিকাঠামো নির্মাণ করা হয়। সাগর সঙ্গমে অস্থায়ী ঘাট এবং ঘাট থেকে মন্দিরে তীর্থযাত্রীদের চলাচলের জন্য রাস্তা তৈরি করা হয়। মেলা প্রাঙ্গণে পানীয় জলের সুবিধা ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়। এখন অবশ্য অনেক স্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে বা পানীয় জলের ব্যবস্থাও আছে। পশ্চিমবঙ্গ সরকার মেলায় চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন এবং গুরুতরভাবে অসুস্থ পুণ্যার্থীদের দ্রুত আকাশপথে কলকাতায় পৌঁছে দেওয়া হয় এয়ার লিফটের মাধ্যমে। চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য মেলা প্রাঙ্গণে 300 শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতালও তৈরি করা হয়। সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও মেলায় প্রাথমিক চিকিৎসা থেকে আরম্ভ করে সেবামূলক কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে। এবারে বন্ধুগণ তোমাদেরকে স্নান সম্বন্ধে বলি। প্রার্থনা সহ স্নান বা নদীর জলে ডুব দেওয়ার হলো সমস্ত তীর্থযাত্রীদের জন্য গঙ্গাসাগর মেলার কেন্দ্রীয় আচার অনুষ্ঠান। হিন্দু মতে জন্ম ও মৃত্যুর যে অনন্ত চক্র, তার থেকে মুক্তিই হলো মোক্ষ। হিন্দুদের বিশ্বাস মকর সংক্রান্তির মহালগ্নে সাগর সঙ্গমের পবিত্র জলে স্নান করলে মানুষের মোক্ষ প্রাপ্তি হয়। সেই কারণে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে উপস্থিত হন। ঐতিহ্যগতভাবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে স্নানের জন্য সবচেয়ে লালিত দিন হিন্দু তীর্থযাত্রীরা নির্ধারিত স্নানযোগ বা স্নানের সময়ের জন্য অপেক্ষা করেন। উক্ত দিন হিন্দু ভক্তরা খুব ভোরে গঙ্গাসাগর সঙ্গমে উপস্থিত হন এবং গঙ্গা ও সাগরের সঙ্গম স্থলে বা নদীর মোহনায় বা নদীতে স্নান করে পবিত্র হন বা পবিত্র স্নান সম্পন্ন করেন। তীর্থযাত্রীদের স্নানের আচারবিধিতে পুরোহিতগণ সাহায্য করেন। অনেক ক্ষেত্রেই তীর্থযাত্রীরা সাধারণত ডুব বা ব্যক্তিগতভাবে স্নান সম্পন্ন করেন। এই নদীর ধারের আচার অনুষ্ঠানের পরে তীর্থযাত্রী জলে ডুব দেয়, কিছুক্ষণের জন্য প্রার্থনা করেন। তারা সূর্যদেবকে নৈবেদ্য প্রদান করেন এবং ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করেন। এবারে তোমাদের পূজা সম্বন্ধে বলি বন্ধুগণ। গঙ্গাসাগর তীর্থক্ষেত্রের প্রধান কেন্দ্র হল কপিল মুনির মন্দির। স্নানের আচার অনুষ্ঠান শেষ করার পর
পুণ্যার্থীরা কপিল মুনির মন্দিরে পূজা করেন এবং কেউ কেউ গঙ্গা স্নানের দিনে যজ্ঞ হোম ও করেন। এমনকি কিছু কিছু ভক্ত গঙ্গা স্নানের দিনগুলিতে কঠোর উপবাস পালন করেন। সন্ধ্যায় সাগর পাড়ে পণ্ডিতদের মন্ত্রপাঠের সহিত পুণ্যার্থীদের দ্বারা দেশি ঘি দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করা হয় ও সাগর সঙ্গমে ভাসিয়ে দেওয়া হয়। গঙ্গা স্নানের এই শুভ দিনে ভক্তরা দেবী গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অজ্ঞাতসারে বা অজান্তে তাদের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আরেকটি বিশেষ কর্মের কথা বলি। সাগর তটে মোক্ষ লাভের আশায় বহু পুণ্যার্থী পূজা অর্চনা করেন। গরুড় পুরাণে ৪৭তম অধ্যায়ে বৈতরণী নদী ও অসহায় আত্মার গরুর লেজ ধরে এই নদী পারাপারের উল্লেখ রয়েছে। গরুড় পুরাণ অনুসারে বৈতরণী নদী হল জীবজগৎ ও মরজগতের মধ্যবর্তী সম্পর্ক স্বরূপ। এই কারণে মকর সংক্রান্তির দিন অসংখ্য মানুষ সাগর তটে ভিড় করেন গরুর লেজ ধরে বৈতরণী পার আচার পালন করার জন্য। প্রথা অনুসারে পুণ্যার্থীরা পুণ্য অর্জনের আশায় গরুর লেজ ধরে মন্ত্রোচ্চারণ করেন। তাদের বিশ্বাস এতে ভবনদী অতিক্রম করে স্বর্গে যাওয়ার পথ সহজ হয়। প্রাচীন প্রথা অনুসারে এই দিন অনেকে গোদান বা গরু দানও করে থাকেন। আর যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে সাধু সন্তদের উপস্থিতি। হিমালয়ে বসবাসকারী সাধু সন্তরা মেলায় এসে উপস্থিত হন। তারা তীব্র শীত উপেক্ষা করে ধর্মীয় রীতিনীতি অনুসারে কেবল ছাই ভস্য গায়ে মেখে অনাবৃত অবস্থায় থাকার জন্য বিশেষভাবে পরিচিত হন। তারা এই পুণ্য দিনে পুণ্য সময়ে সাগর স্নান করেন। তাদের এই পার্থিব শরীরকে পুণ্য থেকে আরও পূর্ণ করার চেষ্টা করেন। বন্ধুগণের কাছে অনুরোধ, সময় সুযোগ হলে তোমরাও সাগর সঙ্গমে স্নান করে আসবে আর কপিল মুনির মন্দিরে পূজা প্রদান করবে। যদি এই বিশেষ দিনে যাওয়া সম্ভব না হয়, যে কোনো সময় যে কোনো দিনেই তোমরা সাগর মেলায় সাগর সঙ্গমে যেতে পারো। সেখানে সারা বছরই মন্দির খোলা থাকে নির্দিষ্ট সময় অনুযায়ী এবং কিছু স্থায়ী মেলার সামগ্রীও সেখানে পাওয়া যায়। তাহলে বন্ধু, সাগর মেলা সম্বন্ধে আমার দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন এখানেই শেষ হলো। সঙ্গে সঙ্গে শেষ হলো সাগর মেলা বা গঙ্গা সাগর মেলা সম্বন্ধে আমার সম্পূর্ণ প্রতিবেদন। খুব ভালো থেকো বন্ধুরা। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। মহাত্মা কপিল মুনি, দেবী গঙ্গা এবং ভক্ত ভগীরথের আশীর্বাদ তোমাদের ওপর বর্ষিত। খুব ভালো থেকো। আবার আমার চ্যানেলের প্রোগ্রাম দেখো, শুনো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।